আচ্ছা, আমরা অন্য আগের ক্লাসগুলোতে আমরা HTML এর যে এলিমেন্টগুলো, বেসিক এলিমেন্টগুলো ছিল সেগুলো আমরা পড়াশোনা করেছি। আমরা CSS নিয়ে কথা বলেছি এবং CSS এর সিনট্যাক্স, CSS এর সুডো কোড, আরও বেসিক অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা HTML এ আবার একটু কিছু জিনিস দেখব, কারণ আমরা আসলে HTML এর অনেক কিছুই শেষ করে নাই। আমাদের যতটুকু জানার দরকার ছিল বা আসলে দেখা গেল যে এলিমেন্টগুলো আমাদের না জানলেই আপাতত কাজ করতে পারতাম না বা আমরা সামনে এগোতে পারতাম না, আমরা সেগুলো দেখে আসছি। আরও কিছু জিনিস আমাদের জানতে হবে। তো সেরকম একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস গতদিন আমরা যেটা আলোচনা করেছিলাম বক্স মডেল CSS এর, তো তখনও বলেছিলাম যে এটা আসলে ইম্পর্টেন্ট একটা টপিক। তো আজকের এই আমাদের যে এলিমেন্টের লেভেল, তো এই জিনিসটাও অনেক ইম্পর্টেন্ট, কারণ আসলে আমাদের যখন আমরা কাজ করি তখন আমাদেরকে ডিসাইড করতে হয় যে আমি এই কাজটার জন্য কোনো একটা লেআউটের জন্য আমি কোন ধরনের এলিমেন্টকে ব্যবহার করব। ঠিক আছে, যদি একটু এক্সাম্পল দিয়ে বলি যে এটা আসলে কি কাজ করতেছে, দেখেন এই যে একটা আমার হেডিং আছে, এই হেডিংয়ের পরে কিন্তু বেশ অনেকটা জায়গা গ্যাপ আছে, কিন্তু আমার অন্য এলিমেন্টগুলো কিন্তু এই গ্যাপ থেকে শুরু হয়নি। ঠিক আছে, এই বাটনটা তো এইখানে না হয়ে এখান থেকে শুরু হতে পারত, কিন্তু এখান থেকে শুরু হলে হয়তো আমার যে ডিজাইনটা আমি এক্সপেক্ট করতেছিলাম সেইটা হয়তো হতো না। ঠিক আছে, তো এই সব কারণে আমাদেরকে কিছু কিছু এই এলিমেন্ট কোথায় কোনটা ব্যবহার করতে হবে সেইটার কিছু ক্লাসিফিকেশন আছে। আচ্ছা, তো আমরা যদি একটু এখানে পড়ার চেষ্টা করি, বলছে এভরি HTML এলিমেন্ট হ্যাজ এ ডিফল্ট ডিসপ্লে ভ্যালু। মানে ডিসপ্লে বলে একটা জিনিস আছে, এটা আমরা বুঝতে পারতেছি কি জিনিস, আমরা একটু পরে আলোচনা করব। তার মানে বলতেছে প্রত্যেকটা এলিমেন্টের একটা ডিফল্ট ডিসপ্লে ভ্যালু আছে ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ এলিমেন্ট ইট ইজ। এটা কি ধরনের এলিমেন্ট তার উপরে ডিপেন্ড করে তার একটা ডিসপ্লে ভ্যালু প্রত্যেকটা এলিমেন্টের ডিফল্ট আছে, বাই ডিফল্ট আছে। ঠিক আছে, এখন এখানে বলতেছে দেয়ার আর টু ডিসপ্লে ভ্যালুস, ব্লক অ্যান্ড ইনলাইন। তার মানে আমরা HTML এর যত এলিমেন্ট আছে সেই সবগুলো এলিমেন্টকে দুইটা ভাগে ভাগ করতে পারি, মানে ডিসপ্লের ওপর বেস করে দুই ভাগে ভাগ করতে পারি। হয়তো সেটা হতে পারে ব্লক লেভেল এলিমেন্ট অথবা সেটা হতে পারে ইনলাইন এলিমেন্ট। এখন এই দুই প্রকার কি কি সেটা আমরা জানব। বলতেছে ব্লক লেভেলের ক্ষেত্রে এ ব্লক লেভেল এলিমেন্ট অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন। তার মানে একটা ব্লক লেভেল এলিমেন্ট হতে হলে, মানে হতে হলে সে ব্যাপার সেটা না, একটা ব্লক লেভেল এলিমেন্ট যেটা হবে সেটা অবশ্যই একটা নতুন লাইনের থেকে শুরু হবে। তার মানে এইটা কখনোই, এই লেখাটা বা এই লাইনটা কখনোই এর শেষে এখান থেকে শুরু হইতে পারবে না। সে কোথা থেকে শুরু হবে, সবসময় নিউ লাইন থেকে শুরু হবে। তার মানে লেফট থেকে শুরু হবে। আমরা জানি বাই ডিফল্ট লেফট থাকে, তাই না? আমাদের RTL এর ক্ষেত্রে, মানে যেসব RTL ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, যে রাইট টু লেফট, যেমন আরবি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো আমাদের দরকার হয় যে রাইট থেকে লেফট, সেগুলোর কথা বাদ দিয়ে তাহলে আমাদের সবসময় সব লেখাগুলো ব্লক লেভেল কোথা থেকে শুরু হবে, লেফট থেকে বা নিউ লাইন থেকে। এ ব্লক লেভেল এলিমেন্ট অলওয়েজ টেকস আপ দ্য ফুল ওয়াইড অ্যাভেলেবল। তার মানে বলতেছে যে একটা ব্লক লেভেল এলিমেন্ট যতটুকু জায়গায় অ্যাভেলেবল আছে সে পুরো জায়গাটা দখল করবে। ক্লিয়ার? তার মানে এই যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু যে জায়গাটা দখল করেছে সেটা শুধুমাত্র এইটুকু না, সে কিন্তু পুরো এই পর্যন্ত জায়গা দখল করছে। আমরা কিভাবে বুঝতে পারি? আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, করে যদি এই জনের ওপরে, এই H1 এর ওপরে আমি যদি মাউস রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেক্টটা কোথা থেকে হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আসলে যে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, সেটা সেই অ্যাভেলেবল যতটুকু জায়গা থাকবে, ওয়াইড থাকবে, পুরো জায়গাটা, পুরো ওয়াইডটা দখল করে থাকবে। হাইট না, কিন্তু ওয়াইড, পুরো ওয়াইডটা দখল করে থাকবে বাই ডিফল্ট। কারণ একটু আগে আমরা পড়ে আসছি যে আসলে ডিসপ্লে বিভিন্ন ধরনের হতে পারে, সেটা ডিপেন্ড করে যে কি ধরনের এলিমেন্ট সেটা।
ঠিক আছে। আচ্ছা, এ ব্লক লেভেল এলিমেন্ট has a top and a bottom margin whereas an inline element does not। মানে বলতেছে দেখেন আমি এই যে হেডিংটা ইউজ করছি, আপনারাও যদি আপনাদের কোডে যখন হেডিংটা ইউজ করে থাকেন তখন দেখবেন যে তার উপরে এবং নিচে একটা জায়গা নিজে নিজে হচ্ছে ব্ল্যাঙ্ক একটা স্পেস চলে আসে, তাই না? আপনি যখন H1 H2 এগুলো আপনার কোডে ব্যবহার করবেন তখন দেখবেন এটা বাই ডিফল্ট একটা ওপর থেকে একটা মার্জিন নিয়ে রাখে। এখানে সেটা বলতেছে যে ব্লক লেভেল এলিমেন্ট টপ এবং বটম থেকে মার্জিন নিয়ে থাকে, যেটা ইনলাইন এলিমেন্ট করে না। ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে আমাদের এরকম ব্লক লেভেল এলিমেন্ট কোনটা আছে। এখন আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই যে ব্লক লেভেল এলিমেন্টে আমরা সচরাচর কোনটাকে বলবো বা আসলে এর কাজ কি। ব্লক লেভেল এলিমেন্টের কাজ হলো এটা, ব্লক লেভেল এলিমেন্ট কখনো অন্য এলিমেন্টকে তার জায়গায় যাইতে দেয় না এবং সে নিজে কখনো অন্য কারো জায়গায় যায় না বাই ডিফল্ট। আমি যদি সিএসএস দিয়ে জোর করে একটাকে আরেকটার উপরে নিয়ে যাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাই ডিফল্ট ব্লক লেভেল এলিমেন্ট কখনো অন্য একটা এলিমেন্টকে তার এলাকায় আসতে দেবে না, আর সে নিজে কখনো অন্য কোনো এলিমেন্টের উপরে যাবে না। ক্লিয়ার? মানে এই যে আরেকটা যে লাইন, এই লাইনকে কখনো এখানে জায়গা শেষ হয়ে গেছে তাই কি সে বলতেছে আমার লেখা হয়তো এতটুকু থাকতে পারে, তারপরেও তুমি এখানে আসতে পারবে না, এই পুরো জায়গাটার মালিক আমি, এখান থেকে এই পর্যন্ত। এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, সব জায়গার দখল করে বসে থাকবে, সে নিজেও অন্য কোনো এলিমেন্টের উপরে বা অন্য কোনো এলিমেন্টের জায়গায় যাবে না, অন্য কোনো এলিমেন্টকে তার এলাকার ভিতর যাইতে দেবে না, সহজ কথা। তাহলে এটা ব্লক লেভেল এলিমেন্ট। তো এইরকম ব্লক লেভেল এলিমেন্ট HTML-এ কী কী হতে পারে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের অ্যাড্রেস নামে একটা এলিমেন্ট আছে, এটা আসলে দিলে কোনো কিছু হয় না, হয়ে যায় না, কিন্তু এটা দিলে মিন করে কি যে আমরা যদি অ্যাড্রেস লিখতে চাই তখন এটা একটু হালকা বাঁকা করে একটু অন্যরকম ফন্ট হয়ে আসে আর কি, একটু অন্য রকম হয়ে যায়, সাধারণ প্যারাগ্রাফের থেকে একটু অন্যরকম হয়ে যায়। তো আমরা সেটাকে বোঝানোর জন্য অ্যাড্রেস ব্যবহার করি। আর্টিকেলটা আমরা তো এর আগে নিয়ে মনে হয় কথা বলছি যে আমাদের এই যে মাঝখানের যে পেজ কন্টেন্ট যেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বা কোনো পোস্ট, সেটা বোঝাতে আমরা আর্টিকেল ট্যাগটাকে ইউজ করতে পারি। অ্যাসাইড তো সাইড বারের জন্য বলা হয়, এগুলো HTML5-এর ট্যাগ। ব্লক কোড বলতে বোঝায় আমরা যে কোটেশন ইউজ করি না, মানে অন্য কারোর কথা যদি আমরা বলতে চাই তখন আমরা কোটেশন ইউজ করি, হুবহু যদি অন্য কারোর কথা বলতে চাই তো সেইটা কোটেশনের ভিতর নিয়ে আসার জন্য HTML একটা এলিমেন্ট আছে যেটার নাম হলো ব্লক কোড। ক্যানভাস হলো আমরা যদি গ্রাফিক্যাল কোনো কাজ করতে চাই, ড্রয়িং বা অন্য কোনো কাজ যদি HTML5-এর ভিতরে করতে চাই, এটাও HTML5-এর ট্যাগ। ডিডি হলো ডেফিনেশন টেবিলের যে হচ্ছে ডেফিনেশন ডাটা আর কি, আমরা টেবিল দেখছিলাম না অনেকগুলো। আচ্ছা, ডিপ নিয়ে তো আমরা পড়াশোনা করেছি। ডিপ বলতে তাহলে এখানে কি বোঝাচ্ছে? ডিপ হলো একটা ডিভিশন কোনো একটা এরিয়াকে বোঝানোর জন্য। যেমন আমি যদি চাই যে সাদা এরিয়াটা, এটাকে আমি মিন করব, তো সেক্ষেত্রে আমি ডিপ কথাটা ব্যবহার করতে পারি। তাহলে ডিপটাও একটা ব্লক লেভেল এলিমেন্ট, এটা যদি আমি ব্যবহার করি তাহলে এই পুরো জায়গাটা সে দখল করে থাকবে এবং অন্য কোনো এলিমেন্টকে এটার ভিতরে আসতে দেবে না। ঠিক আছে। আচ্ছা, ডিএল এটা তো আমরা জানি, ডেফিনেশন লিস্ট। ডিটি ডেফিনেশন টেবিল, এটা হচ্ছে ডেফিনেশন টেবিলের জন্য, আমাদের সিম্পল টেবিল না, টেবিলের যে আরেকটা ধরন সেটা। ফিল্ড সেট নিয়ে আমরা তো পড়াশোনা করেছি, তাই না? ফিল্ড সেট, লেজেন্ড, এগুলো নিয়ে আমরা তো পড়ছিলাম এর আগে। তারপরে এগুলো আপনারা একটু দেখে নেবেন। এই ফুটার নিয়েও আমরা কথা বলেছি যে হেডার ফুটার যেমন থাকে সেটাকে আলাদা করে বোঝানোর জন্য হেডার বা ফুটারের এরকম আলাদা এরকম এলিমেন্ট চলে আসছে HTML5-এ। এটা লিখলে আসলে কিছু হয় না, সবই ব্লক লেভেল এলিমেন্ট। এটা লিখলেই হেডার তৈরি হয়ে যাবে, ফুটার তৈরি হয়ে যাবে, এমন কিছু না। কিন্তু হেডার বা ফুটারকে আমরা আলাদা করে বোঝানোর জন্য হেডার বা ফুটার এই ধরনের ট্যাগ ব্যবহার করতে পারি। আচ্ছা, ফর্ম আমরা নিয়ে কথা বলছি, তার মানে ফর্ম যদি আমি ডিক্লেয়ার করি সেটাও একটা ব্লক লেভেল এলিমেন্ট। H1 থেকে H6 হেডার, HR
এলআই, মেইন, মেইনটা হলো যে আমি মেইন সেকশন বোঝানোর জন্য যে এটা হলো মেইন সেকশন, এখান থেকে শুরু হয়েছে। ন্যাব, এটা হলো নেভিগেশন মানে আমাদের মেনু। নো স্ক্রিপ্ট, এটা দিয়ে বোঝা যায় জাভাস্ক্রিপ্ট আসলে এখানেই করবে না, তো সে আর আলাদা আরও এটা এগুলো লিখলেই আসলে কিছু হয়ে যায় না, এগুলোকে ধরে কাজ করতে হয়। অর্ডার লিস্ট, প্যারাগ্রাফ, প্রি, এই প্রির কাজ হলো আমরা এইটার ভিতরে যে কোডগুলো বা যে লাইনগুলো যেভাবে দিব না কেন সেটা সেভাবে আসবে। যেমন আমি যদি একটা লেখার ভিতরে এরকম স্পেস বা দেখা গেল যে আমি এখানে যদি একটা ইন্টার প্রেস করে দিই, তাহলে কিন্তু এটা নিচেও অনেক সময় দেখবেন আসে না বা কোডগুলো আসে না। তখন আমি চাচ্ছি যে আমার HTML পেজের ভিতরে আমি একটা কোড দেখাতে, তো সেই কোডগুলো কেমন হয়, আমি সাধারণত যখন কোড লিখি তখন এই কোডগুলো যেমন এরকম করে আসে না, এটা এখান থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু আমি যখন লিখবো হঠাৎ করে তখন দেখবো যে এটা এখানে চলে আসছে। তো এইভাবে যেন না হয় এই জন্য এটাকে বোঝানোর জন্য আমরা প্রি ব্যবহার করতে পারি, তার মানে যেভাবে আসে সেইভাবেই আউটপুটে আসবে। সেকশন, এই সেকশনটাও আমরা এই ডিভের মতোই ব্যবহার করতে পারি, একটা এরিয়াকে বোঝানোর জন্য সেকশন ব্যবহার করা হয়। টেবিল নিয়ে তো আমরা পড়াশোনা করছি, টি ফুট, ইউএল নিয়ে আমরা পড়াশোনা করছি, ভিডিও আমরা দেখাইছিলাম। আচ্ছা, তাহলে এইগুলোর আমরা আগে তো কাজ দেখছি, তার এখন জানলাম যে এই ট্যাগগুলো আসলে ব্লক লেভেল এলিমেন্ট, তার মানে এইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সে পুরো জায়গাটা দখল করে থাকবে। এখন ইনলাইন কি বলতেছে, অ্যান ইনলাইন এলিমেন্ট ডাজ নট স্টার্ট অন এ নিউ লাইন, তার মানে কোনো ইনলাইন এলিমেন্ট নতুন লাইন থেকে শুরু হয় না। তার মানে আমি একটা ইনলাইন এলিমেন্ট যদি এখানে ডিক্লেয়ার করে দিই, সে কি করবে, সে হলো দুইটা ইনলাইন এলিমেন্ট যদি থাকে তাহলে একটা ইনলাইন এলিমেন্ট শেষ হওয়ার সাথে সাথে আরেকটা শুরু হয়ে যাবে। কিন্তু একটা যদি ব্লক লেভেল হয়, তো ব্লক লেভেল মানে তো আর কাউকে জায়গা দিচ্ছে না, একটু আগে আমরা যেটা বললাম যে অন্য কাউকে তার ভিতরে আসতে দেবে না, সে কোথাও যাবে না। তার মানে এটা যদি ইনলাইন হয় আর এটা যদি ব্লক লেভেল হয় তাহলে তো আর এই লাইনে যাওয়ারই সুযোগ নেই, কারণ এই জায়গাটা পুরো দখল করে রাখছে। কিন্তু দুটোই যদি ইনলাইন হয় তখন কি হবে, এটা শেষ হওয়ার সাথে সাথে এটা সেখান থেকে শুরু হবে। ক্লিয়ার? অ্যান ইনলাইন এলিমেন্ট অনলি টেকস আপ অ্যাজ মাচ ওয়াইড অ্যাজ নেসেসারি, যতটুকু তার দরকার ততটুকু শুধুমাত্র ওয়াইড সে নেবে, বাকিটা নেবে না। যেমন কি স্প্যান এলিমেন্ট, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা গেল যে আমরা প্যারাগ্রাফটা হলো ব্লক লেভেল, আমরা এখানে দেখে আসছি এই যে পি, কিন্তু তার ভিতরে স্প্যান বলে আমাদের একটা জিনিস আছে, যে আমরা চাই না যে নিচে এই থেকে শুরু হোক, একই লাইনে থাকুক, কিন্তু আমরা যদি তার ভিতরে স্টাইল করতে চাই, অন্য কিছু করতে চাই, আমরা স্প্যান নিতে পারি। আচ্ছা, এখানে কিছু ইনলাইন এলিমেন্টের লিস্ট দেয়া আছে, এই অ্যাঙ্কর ট্যাগ, তারপর এই যে আমরা অনেকগুলো অ্যাঙ্কর যদি বসাই তখন দেখবেন এটা কিন্তু নিচে আসে না, এটা পাশাপাশি চলে যায়। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন, বাটন, কোড, ইমেজ, দেখেন ইমেজটাও কিন্তু ইনলাইন। ঠিক আছে, লেবেল, ইনপুট, টেক্সট এরিয়া, এই যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্ট্রং, স্প্যান। ঠিক আছে, এগুলো হলো আমাদের ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, এগুলো যখন আমরা কাজ করব তখন আমরা আরও ডিটেলসে দেখব। তো এই জিনিসগুলো আমাদের আসলে জানা থাকা দরকার যে আসলে কোনটা কোন লেভেল এলিমেন্ট, কারণ আমাদের কাজ করার জন্য সেরকম দরকার হবে। আমি একটু পরে এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি। আচ্ছা, যদি আমি এখানে একটু এটা ওপেন করি, এখন দেখেন ব্যাপার হলো আমার এখানে একটা প্যারাগ্রাফ আছে, নিচে আরেকটা প্যারাগ্রাফ আছে। এখন প্যারাগ্রাফ তো হলো ব্লক লেভেল এলিমেন্ট, তার মানে একটা প্যারাগ্রাফ ডিক্লেয়ার করলে সেই প্যারাগ্রাফের ভিতরে অন্য আর কোনো কিছুকে যাইতে দেবে না, সেই প্যারাগ্রাফটা সম্পূর্ণ নতুন লাইন থেকে শুরু হয়েছে, আমরা এত সময় যা পড়ে আসছি সেই অনুযায়ী। এখন মনে করেন আমি এই প্যারাগ্রাফের ভিতরে কোনো একটা লেখাকে স্টাইল করব। এখন আমরা তো সচরাচর কোনো ক্লাস নেওয়ার জন্য কি ডিভ ইউজ করছি না এর আগে,
ডিপ ইউজ করছি, কিন্তু ঘটনা হলো আমি যদি এখানে ডিপ বলে দিতাম তাহলে কি হতো বলেন তো? তাহলে দেখা যেত এইটা এখানে চলে আসছে এবং পুরো জায়গাটা দখল করে নিয়ে চলে আসছে, কারণ আমরা একটু আগে পড়ে আসছি ডিপ হলো আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, সে জায়গাটাকে ব্লক করে রাখে, তাই না? সুতরাং আমরা যদি ইনলাইনে যদি চাই যে না কোনো একটা লেখাকে আমরা এই একটা প্যারাগ্রাফের ভিতরে কোনো কিছুকে সিলেক্ট করব, তখন আমাদের একটা হ্যান্ডি টুল হলো এই স্প্যান। স্প্যানটা সবথেকে বেশি ইউজ হয় আমাদের মানে এই ধরনের কাজে আর কি। তাহলে আমরা কি করতে পারতেছি, স্প্যান নেওয়ার সুবিধাটা কি, এইটা আসলে একটা ব্লক লেভেল তৈরি করতেছে না, শুধু আমরা এটাকে ব্যবহার করে কোনো একটা স্টাইল এখানে অ্যাপ্লাই করতে পারতেছি, কিন্তু এটার জন্য আসলে কোনো আউটপুটে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কিন্তু দুই ধরনের জিনিসই দরকার। তবে এই একটা ডিজাইনের ভিতরে সব থেকে বেশি যদি ব্যবহার করা হয় কোনটা বলা হয়, তবে অবশ্যই সেটা ব্লক লেভেল এলিমেন্ট। আপনি একটা ডিজাইনের ভিতর নিজেরাও যখন ডিজাইন করবেন সামনে, তখন দেখবেন যে আমরা একটা ডিজাইনের ভিতরে সব থেকে ব্লক লেভেল এলিমেন্টকে বেশি ব্যবহার করা হয়, সেটা ইচ্ছা করেও না, মানে আর কি করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে পড়াশোনা করলাম, এখন আমরা একটু এক্সাম্পল দিয়েও দেখতে পারি। তো আমরা যদি একটা নতুন ফোল্ডার নিই, আচ্ছা আমরা এটার ভিতরে একটা ফাইল নিই, সিএসএস এর জন্য আর একটা ফাইল নিই, সিএসএসটা লিঙ্ক করি, আচ্ছা। তো আমরা যদি ডিসপ্লে নিয়ে একটু আলোচনা করি মানে আমরা যেটা আলোচনা করে আসছি আর কি, তো সেটা যদি আমরা একটু আউটপুট দেখতে চাই যে না আসলে কি হচ্ছে, তো আমরা একটা কাজ করি, আমরা একটা মেনু ডিজাইন করি, তাই না? ওয়েবসাইটে কিভাবে মেনু ডিজাইন করতে হয়, সাপোজ আমরা যে সাইটটা দেখতেছিলাম এরকম একটা মেনু আমরা কিভাবে ডিজাইন করতে পারি আমরা দেখতে পারি সেটা। ওকে, তাহলে আমরা একটা ক্লাস নিতে পারি, কি নাম, ন্যাব। জানি আমরা HTML5-এ ন্যাব নামে একটা ক্লাস আছে যেটাকে মেনু জন্য ডিফাইন করা হয়। তো ন্যাব নিলাম, এর ভিতরে আমরা কি করতে পারি দেখেন, আগে একটু চিন্তা করতে হবে, প্রত্যেকটা ডিজাইনের জন্য চিন্তা করতে হবে। আমি এর আগে যেটা বলছিলাম যে আমরা এতদিন শিখতেছি যে কি কি এলিমেন্ট আছে, কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসটা আমরা জানতেছি, কিন্তু এটা দিয়ে প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের চিন্তা করতে হবে কোনটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা আপনারা কেউ বলেন তো যে এই মেনুটা যদি আমি বানাতে চাই তাহলে আমাদের কিভাবে করা যেতে পারে, মানে কোনটা ব্যবহার করব, আমি কি কি এলিমেন্ট ব্যবহার করব, করে এরকম করব, আমরা এতদিন যা শিখছি তার থেকে কি কি ব্যবহার করব। আর আর কিছু কি? আচ্ছা দেখেন, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যখন লিস্ট নিয়ে পড়াশোনা করছিলাম, তাই না? তো আমরা লিস্ট নিয়ে যখন পড়াশোনা করছিলাম তখন কি দেখছিলাম একটু যদি দেখি, আমাদের লিস্টটা কীরকম। হ্যাঁ,
কি বলছেন বুঝতে পারিনি, আবার বলেন। ডিভ ডিভ ইউজ করাটা একটু টাফ হবে, কারণ সবগুলো ডিপ ডিপ এরকম করে করতে গেলে একটু ঝামেলা। ব্যাপারটা একটু বোঝেন, আমি বলতেছি। মনে করেন আমার এই এলিমেন্টগুলোই এরকম, মনে করেন এই যে আইটেম, এইটা মনে করেন এই যে HTML লেখা, পরেরটা মনে করেন CSS লেখা, তারপরটা মনে করেন জাভাস্ক্রিপ্ট লেখা, তারপরটা মনে করেন SQL লেখা। এখন আমার এই মেনুটা যদি এরকম হয় নিচে নিচে, তারপর আমি যদি এই যে বুলেটগুলো সরাই দিতে পারি, আমি যদি এইগুলো পাশাপাশি নিয়ে এসে একটু ফাঁকা ফাঁকা করে দিতে পারি, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হয় না? বা আপনি এই মেনুটার কথা চিন্তা করেন, যদি এই মেনুটা হতো তাহলে আমার অনেকটা এরকম না এই মেনুটা? তাহলে আমার এখানে অল্প কিছু কাজ করলে হয়ে যেত, কিন্তু আমি যদি ডিপ নিয়ে করতে যাই সেটা একটু বেশি ঝামেলা হয়ে যাবে। তো আমি আসলে মেনুগুলো আমরা সবসময় কি করব, লিস্ট দিয়ে করার চেষ্টা করব। শুধু মেনু না, যে আমাদের এই যে নিচে যেগুলো থাকে, দেখাই, হ্যাঁ এগুলো আমাদের লিস্ট হতে পারে, ঠিক আছে? এই এই সেকশনগুলো আমাদের প্রত্যেকটা লিস্ট হতে পারে, এগুলো দেখেন এই লিস্টের মতো আছে না? তাহলে আমরা লিস্ট ব্যবহার করে এগুলো করে ফেলতে পারি। এখন আমরা দেখি যে আমরা এরকম মেনু কিভাবে করতে পারি, একটু খেয়াল করেন। তাহলে আমরা কি ব্যবহার করব, প্রথমে একটা ইউএল ব্যবহার করি। তো ইউএল এর ভিতরে আমাদের কি থাকে, এলআই থাকে, তাই না? এলআই থাকে। এখন যেহেতু আমাদের এই লিঙ্কটা, আমরা যদি এখানে লিখি হোম, আর একটা যদি থাকে সাপোজ অ্যাবাউট, সেভ করলাম। এখন আমি যদি এটাকে একটু রান করি, টার্মিনাল ওপেন করে দিলাম। আচ্ছা, তাহলে দেখেন এইভাবে আসছে, হ্যাঁ। কিন্তু এটা তো আর ক্লিকেবল না। যেমন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে মাউস রাখার সাথে সাথে একটা মাউস পয়েন্টারটা কীরকম হয়ে যাচ্ছে, দেখেন হ্যান্ড সিম্বল হয়ে যাচ্ছে না? যেখানে, তার মানে আমি কি বুঝতেছি, এটা হলো ক্লিকেবল, এটা ক্লিক করা যাবে। কিন্তু আমার এটা কি ক্লিকেবল, মানে এটা ক্লিক করলে কি কিছু যে কোথাও যাবে বা কিছু হচ্ছে, হবে না। তাহলে আমি যদি চাই যে ক্লিক করলে অন্য একটা পেজ লোড হবে বা অন্য কোনো ওয়েবসাইটে যাবে, তখন আমাকে কি করতে হবে, আমরা এর আগে শিখে আসছি, আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, তাই না? তো আপাতত আমরা কিছু দিলাম না, কোথায় যাবে সেটা আমরা এখনও সাপোজ জানি না। আমি এখানে লিখলাম হোম, কে জয়েন করলো, আপনি কোথা থেকে বের হলেন এত সময় পরে? আচ্ছা, আমরা এখানে লিখলাম হোম, তারপরে একইভাবে এটা অ্যাঙ্কর দিলাম, এটাকে দিলাম অ্যাবাউট। আচ্ছা, তাহলে আমরা এটা আমাদের যতগুলো লাগবে তত করে নিতে পারি। পোর্টফোলিও, সাপোজ ব্লগ, কন্ট্যাক্ট, মনে করেন এরকম আছে আমাদের। এখন আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে, দেখেন আমাদের এটা কিন্তু ক্লিকেবল, এখন লিঙ্ক করা আছে, মানে আমরা ক্লিক করলে কিছু হবে, কিন্তু আমরা যেহেতু লিঙ্কটা বলে দিই নাই সেহেতু কাজ করতেছে না। আচ্ছা, থাকলো। এখন আমাদের কি করতে হবে, এই মেনুটাকে আমাদের সোজা করতে হবে। তো আমরা যেহেতু লিখছি, এখন দেখেন আমরা বলছিলাম যে যেগুলো ব্লক লেভেল এলিমেন্ট হয় সেগুলো কিন্তু উপর নিচ থেকে কিছুটা মার্জিন নেই। দেখেন এটা কিন্তু লেফটের থেকে কিছুটা ফাঁকা, উপর থেকে কিছুটা নিচে, তাই না? দেখছেন? তো আমরা যদি চাই যে না, কোনো এলিমেন্টের জন্য ডিফল্ট কোনো মার্জিন প্যাডিং থাকবে না, আমাদের যেখানে যতটুকু লাগবে আমরা সেটা দিয়ে নেব, তো আমরা একটা পদ্ধতি অ্যাপ্লাই করব। সেটা হলো আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করব স্টার। এই স্টারের মিনিং হলো অল সিলেক্টর, মানে এর ভিতরে যা কিছু আছে সবগুলোকে সিলেক্ট করবে। বুঝতে পারছেন স্টারের মিনিং কি? অল সিলেক্ট।
এখন এখানে আমি লিখে দেব মার্জিন 0, প্যাডিং 0। তার মানে ডিফল্ট যে মার্জিন প্যাডিং আছে সেটা আর থাকবে না। দেখেন মার্জিন প্যাডিংগুলো নাই, ঠিক আছে না? এখন হ্যাঁ, এটা হলো অল সিলেক্ট, সবার জন্য প্রযোজ্য। এখন আমরা কি করব, টোটাল আপনার H1P দিলে যেগুলো আপনার গ্যাপ হয়ে আসে কোনোটাই দিলে আর কোনো কিছু আসবে না, ডিফল্ট কোনো কিছু আসবে না। আমাদের যেখানে যেমন লাগবে সেখানে আমরা সেরকম দিয়ে নেব। এখন আমার একটা ক্লাস আছে, একটা ট্যাগ আছে ইউএল, তাই না? ইউএলকে যদি আমি সিলেক্টর হিসেবে ধরি, দেখেন আমি এই মেনুর মতো যদি করতে চাই তাহলে আমার দেখেন এইগুলো তো একটা এলআই, তাই না? একটা আইটেম না? তাহলে এইগুলো হলো আমার এলআই, কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেয়া আছে এই কালারটা পুরো জায়গাটা জুড়ে। তার মানে আমি এটা বলতে পারি যে এটা হলো আমার ইউএল এ কালারটা দেয়া, বলতে পারি। তো আমরা কালারটা এই সফটওয়্যারটা দিয়ে পিক করতে পারি। আমি গতদিন বলে দিয়েছিলাম আপনাদের, এটাকে আমি দিয়ে দেব, দিই নাই মনে হয়। তো এই পিক কালারে ক্লিক করার পরে এই কালারে আমাদের ক্লিক করলে দেখেন আমাদের কালার কোডটা এখানে চলে আসবে যে এই কালারে কালার কোডটা কত। বা আপনারা এটাও এখানে ইউজ করতে পারেন, কালার পিকার। এছাড়া আরেকটা সাইট আছে color.adobe.com, ঠিক আছে? এখান থেকে আপনারা কালার তৈরি করে নিতে পারবেন অ্যাডোবের ওয়েবসাইট থেকে। আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে যারা কাজ করেন তারা জানেন অ্যাডোবের প্রচুর প্রোডাক্ট আছে গ্রাফিক্সের জন্য, অ্যাডোব প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট। আচ্ছা, ওটা আসতে থাকুক। তো আমরা এটা করলাম। এখন এইখানে যদি আপনারা টিক দেওয়া থাকে তাহলে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে এটা, এই কোডটা। এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা ওটা চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এই যে মেনুগুলো, আইটেমগুলো, এই আইটেমগুলোকে আমাকে এইভাবে নিয়ে আসতে হবে। এখন এইটা নিচে নিচে কেন আসছে, কারণ এটা ব্লক লেভেল এলিমেন্ট, আমরা বুঝতে পারছি। লিস্ট আকারে আসার কথা না, কেন আসছে? এই অ্যাবাউটটাতে পাশে ডিফল্ট আসতে পারতো, আসে নাই কারণ এটা ব্লক লেভেল এলিমেন্ট, পুরো জায়গাটা দখল করে আছে, এজন্য আসে নাই, তাই না? তো আমরা যদি এরকম কাজ করে দিতে পারি যে না তুমি ব্লক লেভেল ঠিক আছে, কিন্তু তোমাকে সিএসএস দিয়ে আমি মডিফাই করে দেবো যে তুমি ব্লক লেভেল থাকতে পারবে না, তুমি ইনলাইন হয়ে যাবা, তাহলেই তারা পাশাপাশি আসবে। আচ্ছা, আপনারা এখান থেকেও দেখেন কালার টালার নিজেরা মিক্স করে এখানে কালার কোড তৈরি করে নেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওটাকে বলে দিই কোনগুলা। এই দেখেন ইউএল, আমি ওই রিলেশনশিপের ওপরে কিছু সিলেক্টর পড়াইছিলাম। দেখেন আমি যদি স্পেস দিই তার মিনিং কি, এই ইউএল এর ভিতরে কি আছে, এলআই আছে, তাই না? ইউএল এর ভিতরে যে এলআই আছে আমি তাকে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক। তার মানে কিভাবে ডিসপ্লে হবে, ডিসপ্লেটা ইনলাইনে হবে। আর ব্লক, ইনলাইন ব্লক মানে ব্যাপারটা কি, ইনলাইন ব্লক হলো ইনলাইনে আসবে, কিন্তু এই লেখাটা যতটুকু ততটুকুর ভিতরে আর ততটুকু পর্যন্ত ব্লক হয়ে যাবে, বুঝতে পারছেন? এমনি তারা ইনলাইন, এখন তো পুরোটাই ব্লক আছে, কিন্তু আমি যখন ইনলাইন ব্লক দিলাম, মানে আমি শুধুই ব্লক ইনলাইন দিতে পারতাম, এটাও কাজ করবে, কিন্তু ইনলাইন ব্লকটা কেন দিলাম, ইনলাইন ব্লকটা দিলাম এই কারণে যে এখন দিলে তো তারা তো ইনলাইনে আসছে, আসার পরে একটা কিন্তু আরেকটার দিকে যেতে পারে এখন, কিন্তু আমি চাচ্ছি যে যতটুকু লেখাটা যত বড় সে পুরো জায়গাটা যেন দখল করে থাকুক, তার ভিতরে যেন কেউ না যেতে পারে, এই জন্য বলে দিলাম ইনলাইন ব্লক।
মানে তুমি ইনলাইনে থাকবা, কিন্তু তোমার যতটুকু জায়গা দরকার তার ভিতরে আর কেউ মাতব্বরি করতে পারবে না। সহজ কথা, ঠিক আছে। দেখেন হালকা একটু সরে গেছে, তার মানে মার্জিন প্যাডিংয়ের ব্যাপার স্যাপার নিয়ে যে যার ভিতরে যতটুকু জায়গা সে ততটুকু জায়গা নিয়ে দাঁড়াই আছে, কিন্তু ইনলাইনে। তাহলে দেখেন আমার মেনুটা এভাবে চলে আসছে। এখন আমাকে আরও কিছু কাজ করতে হবে। লেখাটা অনেক ছোট ছোট, এখানে অনেক বড় বড়। তারপর দেখেন আমি যেটার উপরে মাউস রাখতেছি এইটা কিন্তু উপর থেকে নিচ থেকে পাশের থেকে দুই পাশ থেকে কিন্তু দেখেন গ্যাপ আছে না? মানে এটা তো একবারে টপে না, আবার একবারে নিচে না, আবার একবারে দেখেন এই এসকিউএল যেটার উপরে আমি মাউস রাখছি তার কিন্তু লেফটে এবং রাইটে দুই পাশে কিন্তু জায়গা আছে না? ফাঁকা জায়গা। এই জাভাস্ক্রিপ্টে মাউস রাখলে দেখেন লেফটে রাইটে দুই পাশে জায়গা আছে, উপর নিচে জায়গা আছে। তো আমরা যদি চাই যে আমরা জায়গা তৈরি করব, তাহলে আমরা আগের ক্লাসে পড়ছি। দেখেন তো এটা আমরা কি দিয়ে জায়গা করব বলেন তো, এরকম জায়গা বানাতে গেলে কেউ বলেন? কেন? মানে আমার প্রশ্ন হলো মার্জিন না কেন? এক্স্যাক্টলি, আমি সেটা জানার জন্যই বলছি যে যেহেতু আমি এই বর্ডারটা কোন পর্যন্ত, বর্ডারটা হলো আমি যে মাউস রাখলে যে কালারটা দেখতে পাচ্ছি সেটা হলো আমার বর্ডার এরিয়া। তো এই বর্ডারের বাইরের থেকে তো আমি জায়গাটা চাচ্ছি না, আমি চাচ্ছি বর্ডারের ভিতর থেকে একটা স্পেস। তো বর্ডারের ভিতর থেকে একটা স্পেস দিতে গেলে অবশ্যই আমাকে প্যাডিং ইউজ করতে হবে। তাহলে আমি লিখলাম প্যাডিং, সাপোজ দিলাম 7 পিক্সেল। এখন দেখি, দেখেন আমাদের একটা স্পেস ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা আরও বড়। আর কতটা বড় দিতে হবে এটা বারবার ওখানে চেঞ্জ না করে আপনারা এখান থেকেও করতে পারবেন। ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি যদি এই এলআইটাকে সিলেক্ট করি, আমি কাজ করতেছি কোথায়, এলআইতে না? দেখেন আমার সেই স্টাইলগুলো এখানে দেখা যাচ্ছে। এখন আমি এখানে ক্লিক করলাম, কিবোর্ডের যে অ্যারো কি আছে উপরের দিকে প্রেস করবেন, তাহলে দেখেন এটা বড় হতে আছে। এখন কতটুকু হলে হয় সেটা আমরা এখানে বুঝতে পারবো। এরকম হলে মনে হয় বুঝি না। দিব আমি এখনো যাইনি, সেখানে যাইনি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, প্যাডিং দিলাম 12 পিক্সেল। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে সরে আসলো। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে 12 পিক্সেল লাগবে। তাহলে আমরা 7টাকে 12 করে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি কালারটা কি এখানে দেব? কালারটা আসলে কিসের জন্য পাচ্ছে বলেন তো? এই এর জন্য পাচ্ছে না, কারণ লেখাটা তো এর ভিতরে। খেয়াল করেন, লেখাটা এর ভিতরে না? তাহলে কালারটা যদি আমি লেখাটার কালার দিতে চাই তাহলে কি আমি এলআইতে দেওয়া ভালো হবে না এতে দেওয়া ভালো হবে? কারণ লেখাটা কিন্তু এর ভিতরে। তখন আমি কি করব, এটাকে ধরে কালার দেব। কি করব, ইউএল, তার ভিতরে আছে এলআই, তার ভিতরে আছে এ, আমি একে বললাম কালার হোয়াইট। ঠিক আছে না? এখন দেখেন এই লিঙ্কের নিচেও অলরেডি একটা আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইনটা যদি আমি উঠাই দিতে চাই তাহলে আমাদের লিখতে হয় টেক্সট ডেকোরেশন। এটা আমরা নান বলে দিব, যে টেক্সট ডেকোরেশনটা আমাদের দরকার নেই। দেখেন এটা উঠে গেল। এখন চাইলে আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিতে পারি, যেটা তো আমরা প্যাডিং দিয়ে বড় করলাম, কিন্তু আমাদের ফন্টটাই লেখাগুলো একটু বড় অক্ষরে হওয়া দরকার। আমরা কি করতে পারি, ফন্ট সাইজ 18 পিক্সেল। ঠিক আছে না?
এখন যদি আমার এরকম দরকার হতো, দেখেন এখানে সবগুলো কিন্তু বড় হাতের আছে, তাই না? তো আমি যদি চাই আমার সাইটেও সবগুলো বড় হাতের হয়ে যাবে, আমি বড় হাতের লিখি নাই, তারপরেও আমি বড় হাতের করে ফেলতে পারবো। কিভাবে? আমি এখানে বলতে পারবো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা যদি আমি বলে দিই তাহলে দেখেন সবগুলো বড় হাতের হয়ে গেছে। টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস দিয়ে দিলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে। এখন আমাদের আরও কিছু কাজ বাকি আছে, যেমন কি দেখেন এখানে যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে, মানে আমি যেটাতে ক্লিক করে আছি সেটা একটা কালার হয়ে আছে, তাই না? তাকে আমরা কালারটাকে আগে নিয়ে নিই, কালারটা নিয়ে নিলাম। এখন আমরা এখানে কি করব, প্রথমটাতে সাপোজ এলআইতে আমি একটা ক্লাস দিলাম, নাম হলো অ্যাক্টিভ, একটা ক্লাস দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসটা আমাদের এখনই হবে না, মানে এখন একটাই থাকবে, কিন্তু আমরা পরে যখন এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয় আর কি, যে আমি যেটাতে ক্লিক করব সেটাতে অটোমেটিক এইটা বসে যাবে। এগুলো কিভাবে করা যায় সেগুলো আমরা জাভাস্ক্রিপ্টে পরে দেখব। এখন আমরা দেখি, তাহলে আমি এখন কি করতেছি, দেখেন ইউএল, তার ভিতরে এলআই আছে, এবং তার সাথে যদি কোনোটা অ্যাক্টিভ নামে কোনো ক্লাস থাকে, আমি এগুলোর মানে বলছিলাম যে স্পেস দিলে কি মিনিং করে, ডট দিয়ে লিখলে, কোনো স্পেস না দিয়ে লিখলে কি মিন করে। এটার মিনিং কি, যে এলআইটার সাথে অ্যাক্টিভ ক্লাস আছে, তাহলে এইটা কাদের জন্য কাজ করবে, সবগুলো এলআইর জন্য, কিন্তু যে এলআইটাতেই অ্যাক্টিভ ক্লাসটা থাকবে তার জন্য এটা কাজ করবে। তো তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, আমি এই যে কপি করে আনলাম যেটা সেটা, আর এটা টেক্সট কালার কি, টেক্সট কালার হোয়াইট। তাহলে দেখেন আমার প্রথমটা ওই কালার হয়ে গেছে। আচ্ছা, প্যাডিং 12 পিক্সেল, আর এটা 15 করে দিই, 16, 15 থাক, 15 আর 10। দুটার মিনিং কি জানেন তো? বলছিলাম না 15 পিক্সেল আর 10 পিক্সেল লিখছি, তার মানে এটার মিনিং কি, ওপর নিচে 15 পিক্সেল করে পাবে আর লেফট রাইটে 10 পিক্সেল করে পাবে। গত ক্লাসটা এর আগে যে ক্লাসগুলো আছে খুব ভালো করে দেখবেন যদি না দেখে থাকেন কেউ, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো সব আলোচনা করে আসছি, একটা লিখলে কি হয়, তিনটা লিখলে কি হয়, চারটা লিখলে কি হয়, দুইটা লিখলে কি হয়, সব আমরা বলে আসছি। আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু ওটা করে ফেলতে পারছি, যেটা এরকম থাকবে। এখন তো নিজে নিজে চেঞ্জ হবে না, কিন্তু আমি যদি এই অ্যাক্টিভ ক্লাসটা তুলে অন্যটাই দিয়ে দিই, সাপোজ পোর্টফোলিও, এটাতে যদি দিয়ে দিই, তাহলে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে আছে। তার মানে আমাদের কাজটা হচ্ছে, কিন্তু চেঞ্জটা এখন এভাবে হবে না, চেঞ্জ করতে গেলে আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। আচ্ছা, এখন এখানে আরেকটা কাজও আছে, সেটা হলো দেখেন আমরা যখন মাউস রাখতেছি তখন একটু অন্যরকম কালার হচ্ছে, তাই না? আমরা যখন মাউস রাখতেছি তখন এটা অন্যরকম কালার হচ্ছে, কিন্তু এই কালারটা নেওয়া তো সমস্যা, ক্লিক করলে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, সাপোজ বলে দিই ওটা ব্ল্যাক, আপাতত দেখি, তাহলে ওটা আমরা কিভাবে করব, দেখেন এটা কখন হচ্ছে, আগে জিনিসটা খেয়াল করেন, যখন আমরা এই কোনো আইটেমের ওপরে রাখতেছি, এটা কিন্তু শুধু লেখার ওপরে রাখতেছি তখন না, লেখার ওপরে যদি রাখলে হয় তখন আমরা কাজ করব এ নিয়ে, আর যদি এই পুরা এলাকাটার ভিতরে রাখলেই হয় তখন আমরা কি করব, তখন আমরা এটা কাজ করব হলো, আচ্ছা আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে, এখানে দেখেন
আমি যখন এখানে মাউস রাখতেছি নিচে লেখার উপরে রাখি নাই, তখনও কিন্তু হ্যান্ড সিম্বলটা দেখাচ্ছে, ঠিক আছে না? তখনও কিন্তু হ্যান্ড সিম্বলটা দেখাচ্ছে, মানে এখন কিন্তু ক্লিক করলে কাজ করবে। এই নিচে দেখেন এখানে অ্যাড্রেস আসতেছে, যখন আমি এরপরে রাখতেছি তখন আসতেছে। কিন্তু আমাদেরটা দেখেন এখানে রাখলে কিন্তু হ্যান্ড সিম্বল আসতেছে না, যখন আমি এটার উপরে নিয়ে যাচ্ছি তখন আসতেছে। এটা কেন হয়েছে? কারণ আমরা প্যাডিংটা দিয়েছি এই এলআইতে। আমরা যদি প্যাডিংটা এলআই থেকে কাট করে নিয়ে এতে দিয়ে দিই, তাহলে আমাদের এটা বড় হয়ে যাবে, তখন এই এটা হলো সব জায়গা থেকে পাবে। আচ্ছা, পাচ্ছে না তাই তো, ভালো কথা। দেখেন একটু আগে কিন্তু পাচ্ছিল না, তখন আমরা কি করলাম, ডিসপ্লে ব্লক দিয়ে দিলাম। তার মানে একে বলে দিলাম যতটুকু জায়গা আছে তুমি দখল করে নাও, ততটুকু জায়গা সে দখল করে নিয়ে তখন প্যাডিংটা কাজ করছে। এটা খেয়াল করেন, যখন আমি এই যে ডিসপ্লেটা দিচ্ছি না তখন কিন্তু এই প্যাডিংটা কাজ করতে পারতেছে না। তাই আমি বলে দিলাম ডিসপ্লে ব্লক, মানে এটা পুরো জায়গাটা দখল করে থাকুক, তখন হলো প্যাডিংটা কাজ করতেছে। এখন দেখেন আমি এখানে রাখলেও আমার হ্যান্ড সিম্বলটা কিন্তু কাজ করতেছে, এবং নিচে এখানে দেখেন লিঙ্কটা দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু তাহলে এবার যেটা হবে, আমরা যদি এটাকে আমরা মাউস নিয়ে যাই তাহলে সেটার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে এটার মতো, তাই না? তো সেটা আমরা কিভাবে করব, যেহেতু পুরোটা হলো সুতরাং আমরা এর পরে মাউস রাখলেই ওই কাজটা হবে, এটাই তো। তো মাউস রাখার জন্য আমাদের সিএসএস এ একটা ইভেন্ট আছে, ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে ওই কে যদি হোভার করা হয়, মাউস নিয়ে গেলে যেই কাজটা হবে সেটাকে আমরা কিভাবে ধরতে পারি, হোভার। সেটার উপরে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক। এখন দেখেন আমরা যেটাতে নিয়ে যাচ্ছি সেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা দেখার জন্য এটা দেখতেছিলাম সেটা হলো যে আমরা চাইলে যেগুলো হচ্ছে আমাদের ব্লক লেভেল না, বা আমাদের যে কন্টেন্টটা আসলে ব্লক লেভেল সেটা, আচ্ছা এই এতে ডিসপ্লে ব্লক এটা কেন দিতে হলো বলেন তো? কারণ এটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু ইনলাইন টাইপের ব্লক, তাই না? এটা কি ছিল, ইনলাইন না? তো যেহেতু এটা ইনলাইন ছিল, সুতরাং এটা প্যাডিং পাচ্ছে না, কারণ বুঝতে পারতেছিল না যে আসলে কোনটুকু জায়গার ভিতর থেকে প্যাডিংটা নেব। এজন্য একে আমাকে কি করতে হলো, ডিসপ্লে ব্লক করে দিতে হলো। আর এই এলআই যেটা ছিল এটা ডিসপ্লে ব্লক ছিল, একে আমাকে ডিসপ্লে ইনলাইন করতে হলো। তার মানে আমরা চাইলে এটা হচ্ছে জোর করে দিতে পারবো, যেটা ইনলাইন আছে সেটাকে ব্লক করে দিতে পারবো, যেটা ব্লক আছে সেটাকে ইনলাইন করে দিতে পারবো। এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো এই ওভারফ্লো কি জিনিস। তাহলে আমরা ডিসপ্লে নিয়ে কিন্তু পড়াশোনা করলাম। এখন ডিসপ্লেতে আরও কিছু কথা আছে, যে ডিসপ্লে কি ধরনের হতে পারে। তো ডিসপ্লে আরও অনেক রকমের হতে পারে, যেমন আমি যদি চাই যে না এই জিনিসটা দেখা যাবে না, দেখেন আমি চাচ্ছি যেটা অ্যাক্টিভ সেটা দেখা যাবে না, তখন আমরা তাকে বলতে পারি ডিসপ্লে নান। মানে আমি কোনো কিছু হাইড করে দিতে চাইলেই সেখানে কি ব্যবহার করব, ডিসপ্লে নান। সহজ কথা। দেখেন সেটা হচ্ছে এখানে কিন্তু আর দেখা যাচ্ছে না, আসলে ওটা আছে এখানে কিন্তু আর দেখা যাচ্ছে না। এই দেখেন অ্যাক্টিভ, এই যে পোর্টফোলিও, এটা কিন্তু এখানে আছে কিন্তু সামনে আর দেখা যাচ্ছে না, ঠিক আছে?
তাহলে ডিসপ্লে নান না, আমি ডিসপ্লে নানের কাজটা কি সেটা দেখালাম। আমার মেনুটা তো আমি এইভাবে করে রাখবো না, হাইড করে রাখবো না। হ্যাঁ, ওটা হচ্ছে ওইভাবে করা যেতে পারে যে প্রথম অবস্থায় ডিসপ্লে নান থাকবে, কিন্তু হোভার করলে ডিসপ্লে ব্লক হয়ে যাবে। আচ্ছা, আমরা কি ড্রপ ডাউন দেখব এখন? আচ্ছা, ড্রপ ডাউন করা তেমন কিছু না। এখানে সাপোজ আমাদের আরেকটা এলিমেন্টকে নিতে হবে, মানে এই যে এলআই নিলাম, এটার ভিতরে আমি চাচ্ছি আবার নিচে আরেকটা মেনু থাকে, তাই না? তো এটাকে আমি কি করে দিলাম দেখেন, এটা দেখলে আমাদের আরও কিছু ডাউট সলভ হয়ে যাবে। আমাদের আবার নিতে হবে আরেকটা ইউএল, তার ভিতরে আবার এলআই, তার ভিতরে এ সাব 1, সাপোজ এরকম নাম দিলাম, সাব 2, মানে সাব মেনু 2 3 আর কি, কয়েকটা এরকম নিয়ে নিলাম আর কি। এখন যদি দেখি তাহলে ব্যাপারটা কি হলো, দেখেন কি সব একটা হয়ে গেছে, তাই না? কিন্তু আমার এটা কিভাবে হওয়া উচিত ছিল, আমার ড্রপ ডাউন মেনু এখানে তো নাই, মনে করেন এই মেনুটাই এর নিচে এখানে আসবে যখন আমি এটার উপরে মাউস রাখবো, ঠিক আছে? এটা হবে ব্যাপার, অনেকটা এরকম আর কি। এই যে নিচে যে লেখা আসতেছে, তো এটা তো শুধু লেখা, কি জিনিস এটা সেটা দেখাচ্ছে, কিন্তু তখন ওইখানে হবে আর কি, ওই মেনুটা আবার নিচে দেখাবে। আচ্ছা, তো এখানে দেখেন এরকম হয়ে যাওয়ার কারণটা কি, এরকম হয়ে যাওয়ার কি কারণ? কারণ এখানে কিন্তু আমি সিএসএস এ বলে আসছি যে ইউএল এর ভিতরে এলআই থাকলে সেটা ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে যাবে। সুতরাং এই যে আমি পরে যে ড্রপ ডাউনের জন্য যে মেনুটা নিয়েছি তার ভিতরেও দেখেন ইউএল এর ভিতরে এলআই আছে না, তাহলে এটাও কিন্তু ডিসপ্লে ব্লক হয়ে গেছে। এই সমস্যার কারণে আমাদেরকে একটা ক্লাস বা আইডি ইউজ করতে হয়, বা আমরা আরেকটা ভাবে যেটা রিলেশনশিপ যেটা পড়ছিলাম রিলেশনের মাধ্যমে, সেটা হলো আমরা এরকম করে বলে দিতে পারি, যেটা কখন হবে, শুধুমাত্র এলআইটা যদি ইউএল এর চাইল্ড হয় শুধুমাত্র তখন এই কাজটা হবে। আবার এটা কি হবে, এটা যদি এর ভিতরে থাকে, মানে এটা কি যদি আবার এলআই চাইল্ড হয় শুধুমাত্র তখন কাজ করবে। তাহলে দেখেন এখন আমরা এটাকে করার জন্য আমরা এখানে একটা আইডি দিয়ে দিলাম ন্যাপ। এবার এই আইডিটা দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে দেব এখানে ন্যাপ, এখানে ন্যাপ, ন্যাপ। দেখেন কোডটা কিরকম হয়ে যাচ্ছে, বুঝি নাই? হ্যাঁ হতো, কিন্তু আমি এটা আরও ক্লিয়ারলি বোঝাই দিলাম যে অন্য কোনো জায়গায়ও যদি থাকে
তাহলে অন্য কোনো একটা ক্লাস বা দেখা গেল কোনো একটা ডিভের ভিতরে যদি কখনো থাকে সেটার সাথে যেন কনফ্লিক্ট না করে। হ্যাঁ, এটা ব্যবহার করলে হবে। আপনি বলতেছেন আমি এই অ্যাঙ্গেলটা ব্যবহার না করলে হতো কি না, তাই? হ্যাঁ, কাজ করবে। কিন্তু আমি এটা ডিফাইন করার মানে যে কখনো যদি এরকম ডুপ্লিকেটের চান্সও আসে এবং সেক্ষেত্রে যদি অন্য কোনো ডিবের ভিতরে থাকে তাহলে আর কাজ করবে না। তো আমি এটা আগে যেহেতু দিয়েছিলাম বলে ব্যবহার করছি, আমি এটা উঠাই দিলেও সমস্যা করবে না, যেহেতু আমি আইডি দিয়ে ওটাকে র্যাপ করে দিছি। শুধু আইডি কীভাবে ব্যবহার করবেন? আইডি তো একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি কোনো এলিমেন্ট ছাড়া ব্যবহার করা যায়? এই দেখেন আইডিতে আপনি আইডিটা কি জিনিস সেটা বলেন তো। আপনি অ্যাট্রিবিউট সম্পর্কে জানেন? মানে খেয়াল আছে? আগে পড়াইছি। তাই অ্যাট্রিবিউট, আইডির কথা বলি নাই। এই আইডিটা কি একটা অ্যাট্রিবিউট না? তো অ্যাট্রিবিউটের সত্য কি ছিল? অ্যাট্রিবিউটটা কোনো এলিমেন্টের ওপেনিং ট্যাগের সাথে বসে। তাই এলিমেন্ট ছাড়া অ্যাট্রিবিউট কিভাবে বসে? এই যে এই স্টেপ, হাইপার রেফারেন্স, এই যে ক্লাস, তারপরে হাইট ওয়াইট, তারপরে যা কিছু অন্য যা যত কিছু আছে, এটাও একটা অ্যাট্রিবিউট। এটাও একটা অ্যাট্রিবিউট, মানে কোনো একটা এলিমেন্টের সাথে স্পেস দিয়ে যেটা লেখা হয় আর কি, এবং হচ্ছে সমান চিহ্ন থাকে, ডাবল কোটেশন থাকে, এই জিনিসটাকে অ্যাট্রিবিউট বল। তো অ্যাট্রিবিউটটা তো কোনো এলিমেন্ট ছাড়া বসতে পারবে না, এটা তো রুলস। ঠিক আছে, এবার দেখেন এটা কিন্তু আর কাজ করে নাই। ঠিক আছে, এটা কিন্তু আর ইনলাইনে যায় নাই, কারণ এখন সে বুঝে গেছে যে যেটার আইডি ন্যাপ শুধুমাত্র সেটা, কিন্তু ভিতর এই এলআইটাতে তো আর আইডি ন্যাপ নেই, এই জন্য এটার জন্য কিন্তু ওই কন্ডিশনটা ট্রু হয় নাই। এখন আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে ইউএল আইডি ন্যাপ, তার ভিতরে এলআই, তার ভিতরে যদি ইউএল থাকে তাহলে তার পজিশন হবে অ্যাবসলিউট। আচ্ছা, পজিশনটা আপনাদের দেখানো হয়নি, এই জন্য আমি ড্রপ ডাউনটা দেখাতে চাচ্ছিলাম না। পজিশন হলো এরকম জিনিস যে আমরা এইচটিএমএল কোনো এলিমেন্টকে যদি তার যে জায়গায় ডিফল্ট বসার কথা সেখানে না বসায় জোর করে অন্য কোনো জায়গায় বসাতে চাই, তখন আমাদের পজিশন দিয়ে সেটা ডিফাইন করতে হয়। তা পজিশন অনেক প্রকারের হতে পারে, ফিক্সড, তারপরে আমার স্ক্রল, তারপরে অ্যাবসলিউট রিলেটিভ হতে পারে। তো আমাদের সাধারণত দুইটা জিনিস ব্যবহার করতে হয়, সেটা হলো পজিশন রিলেটিভ আর পজিশন অ্যাবসলিউট। তো রিলেটিভ কে হয়? যে দাঁড়ায় থাকবে, মানে যে নড়বে না, সে থাকবে রিলেটিভ। আর অ্যাবসলিউট কে হবে? যে ওই যে ফিক্স থাকবে তার সাপেক্ষে যে সরে যাচ্ছে সে হবে অ্যাবসলিউট। তো এখানে কার সাপেক্ষে সরে যাবে? এই এলার সাপেক্ষে। আচ্ছা, এটা এর ভিতরে করা উচিত ছিল। ঠিক আছে, তাহলে আমরা যদি এটার সাপেক্ষে করি তাহলে এখানে আমরা ডিসপ্লে কি দেব? ডিসপ্লে সরি পজিশন, এখানে পজিশন দেব রিলেটিভ, এটা হলো রিলেটিভ, আর এটার ভিতরে এই ইউএলটা হলো পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে, লেফট 0, বটম 0, ওয়াইড ইনহেরিট, ব্যাকগ্রাউন্ড কালার, বোঝার জন্য আপাতত অন্যটা দিয়ে রাখি।
আচ্ছা, তাহলে আমাদের এটা কি করতে হবে, টপ 0 দিলাম, দেওয়ার পরে আমরা এই টপটাকে কতটুকু নিচে নামাতে হবে সেটা আমরা দেখি। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে টপ 51 পিক্সেল দিতে হবে। কি হচ্ছে আমি পরে একটু বোঝাই বলতেছি। 51 পিক্সেল। আর এটা কি করলাম, তাহলে এটা হচ্ছে লিস্ট স্টাইল নান। কেন ইউজ করলাম এটা, এই যে বুলেটটা তুলে দেওয়ার জন্য, ঠিক আছে, এই যে বুলেটটা আসছে এটাকে তুলে দেওয়ার জন্য লিস্ট স্টাইল নান। আচ্ছা, এরপরে এলআই, এই ইউএল এর ভিতরে আবার এলআই আছে, তো এটা হচ্ছে বর্ডার বটম অন পিক্সেল সলিড। আচ্ছা, এটা হলো আর এর ভিতরে এই দেখেন একই কাজ করতেছে, কিন্তু আগে যা করে আসছি তাই করতেছে আবার। এর ভিতরে আবার আছে, এই একে বলে দিব ডিসপ্লে ব্লক, আর প্যাডিং প্যাডিং ওপর নিচ থেকে শুধু আচ্ছা দেখি কি হলো, দেখেন এইভাবে চলে আসছে। এখন এটাকে যদি আমরা করে দিই, এই দাগগুলো উঠাইতে হবে, কারণ একটা দাগ কিসের জন্য আসছে। আচ্ছা দেখেন এই কাজটা কিন্তু আমাকে বারবার করতে হচ্ছে। এই যে এতে যে এই যে টেক্সট ট্রান্সফর্ম, সরি কি বলে, টেক্সট ডেকোরেশন, এটা বারবার আমাকে বলতে হচ্ছে। তো আমি এটা যদি এখানে না লিখে, দেখেন এখানে যদি রিসেট করে বলে দিই, তার মানে আমি এখানে কমা হোভার, মানে হোভার করলেও আসবে না, ফোকাস টেক্সট ডেকোরেশন নান, আউটলাইন, তাহলে দেখেন ওটা চলে গেল। আর আমার এইখানে ওয়াইড এখানে দিলাম 250 পিক্সেল। আচ্ছা, বেশি হয়ে গেল অনেক, সেটা কমাই দিতে হবে। এখানে দেখে দেখে এরকম কমাই দেবেন। একশো পিক্সেল। আর কি করতে হবে, ফন্ট সাইজ, তাই না?
padding 0.5 pixel আচ্ছা এটাকে আমরা ওপর নিচ থেকেও বাড়াতে হবে প্যাডিং সেটা আমি দেখে দেখে বাড়াবো কত এরকম হলে হয় নাকি আচ্ছা তাহলে টোটাল 5 পিক্সেল দেখেন এপাশে 5 পিক্সেল ওপাশে 5 পিক্সেল তাহলে শুধু 5 পিক্সেল দিলেই হবে চারিদিকে 5 পিক্সেল আর এটা আমরা কত দিলাম 100 এটা হচ্ছে 140 দিলাম তাহলে দেখেন এরকম হচ্ছে আচ্ছা ঠিক আছে এখন এইটা হলো সব সময় এরকম দেখানোর তো আমাদের দরকার নেই তাই না আর শেষেরটাও বর্ডার আসছে আমরা কি করতে পারি জিরো পিক্সেল করে দিলাম বর্ডার দেখেন এই নিচের বর্ডারটা আর আসলো না ঠিক আছে নিচেরটার তো বর্ডার হওয়ার দরকার নেই এই জন্য সবগুলোর বর্ডার বটম দিলাম আর শেষেরটা কি করলাম শেষেরটা ধরার জন্য আমাদের কি লিখতে হয় কোলন লাস্ট চাইল্ড এটা সুডো ক্লাস এটাকে বলে দিলাম বর্ডার 0 পিক্সেল মানে শেষেরটা বর্ডার পাবে না আচ্ছা এখন ব্যাপার হলো যে আমার এই মেনুটা তো সব সময় এইভাবে থাকবে না তাই না এই মেনুটা তো সব সময় এইভাবে থাকবে না কখন হবে যখন আমি এটার উপরে মাউস নিয়ে আসব তখন আসবে তাহলে আমরা যদি অন্য সময় সব সময় ই করে রাখতে চাই এটাকে কি করতে পারি ডিসপ্লে নান ঠিক আছে এবার এখানে যখন আমরা হোভার করতেছিলাম তাহলে এটা আমাকে আবার একবার ধরতে হবে দেখেন কি করতেছি এটা হোভার করলে এলাই ডিসপ্লে হবে ব্লক এখন দেখেন আমি এটাতে যখন হোভার করতেছি তখন এটা দেখা যাচ্ছে ঠিক আছে অন্য সময় থাকবে না যখন আমি মাউস নিয়ে যাব শুধুমাত্র তখন আসবে আবার চাইলে আমি এটাতেও ই করতে পারি এটাতে যেমন যেটা নিয়ে যাচ্ছি সেটা যেমন কালার হচ্ছে এগুলোর জন্য আমি করতে পারি সেটা কিভাবে এই এতে যখন হোভার করা হবে তখন ব্যাকগ্রাউন্ড কালার কি হবে
আচ্ছা, তার সাথে সাথে আবার কি করতে হবে, কালারটা সাদা করে দিতে হবে। না হলে তো দেখা যাচ্ছে না। ঠিক আছে না? তাহলে আমরা পারবো এরকম বানাতে।